সাল 1982। লাহুরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা, পেশা কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে। তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি। খুলনা থেকে তার দুই চাচাতো ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স 25, অন্যজনের বয়স 21 থেকে 22। তারা আনোয়ার মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব, ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে। দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা নিয়ে 3 জন মাছ ধরবো, তাহলে ভালোই আয় হবে। আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে। শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে 3 জন নৌকা নিয়ে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই লাহুরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত, আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসত। এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না। কেন জানি তার ভালো লাগছিল না, মনও সায় দিচ্ছিল না। কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা। রিপন মিয়া এবং মুসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমা, আজ ভালোই মাছ ধরবে, চলো। কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। রিপন ও মুসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের ভেতর বারবার কে যেন বলছে, যাস না আনোয়ার, বিপদ হবে। কিন্তু তবুও আনোয়ার মিয়া সাথে যায়। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। মুসা মিয়ার কথাই যেন সত্যি হয়, ভালোই মাছ ধরা পড়ছে জালে, সবাই বেজায় খুশি। এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায়। রাত 1টার দিকে 5 কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায়। যে ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসত। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে। মুসা মিয়া বলে, উপরে কে যেন কান্না করছে। রিপন মিয়া বলে, আমাদের দেখে কাজ নেই, আমরা চলে যাই। আনোয়ার মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না, তোরা উপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। রিপন ও মুসা মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের কাছে বসে আছে, তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে। মুসা মিয়া মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায়। তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে, তারপর তারা চলে গেছে। আমার বাড়ি লাহুরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায়। এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে? তখন মহিলাটি রিপন মিয়া এবং মুসা মিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে। কিন্তু রিপন ও মুসা মিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয়, বলে আমরা নৌকায় কোনো লাশ উঠাই না। এই বলে তারা নিচে চলে যায়। যখন আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে, তখন রিপন মিয়া এবং মুসা মিয়া সব ঘটনা খুলে বলে। আনোয়ার মোল্লা বলে, এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না, যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব, তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। রিপন মিয়া এবং মুসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে, যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো। যাই হোক, রিপন মিয়া এবং মুসা মিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে। নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং লম্বা ঘোমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে। আনোয়ার মিয়া কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয়। কণ্ঠস্বরটি যেমন কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে। না, হতেই পারে এরকম। রাত আনুমানিক 3টার দিকে 3 দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি। আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও
রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না, কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে। মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায়। তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে। আগে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারে না। তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ। একটু অপেক্ষা করুন, কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়, বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি, কোনো পারিশ্রমিক লাগবে না। মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে। তখন রিপন ও মুসা মিয়া সম্মতি জানায়। মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, কেউ বাড়ি থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে। আনোয়ার মোল্লা রিপন ও মুসামিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, সবাই শোকে কাতর, তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা, চল চলে যাই। কিন্তু রিপন মিয়া এবং মুসামিয়া বলে, এত কষ্ট করে লাশ নিয়ে এলাম, টাকা ছাড়া যাব না। আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে, কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে, চলো বড় ভাই, বাড়ির ভেতরে যাই। আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায়। বাড়িতে মোট 3টি ঘর তারা দেখতে পায়, একটি বড়, একটি মাঝারি ও একটি রান্নাঘর। বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে। তারা দুজনে বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় লাশ নেই। লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা। শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের। রিপন মিয়া সাহস করে লাশের উপরের সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার। যখনই কাপড় সরিয়েছে, সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন, বলে, বড় ভাই, এ তো সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। আনোয়ার মোল্লা দেখে, আরে এ তো প্রহ্লাদ বিশ্বাসের বউ, সে তো 1979 সালেই মরে গেছে। আনোয়ার তখনই বুঝতে পারে আজ 23শে ভাদ্র, সেই ভয়াল রাত। এই রাত্রির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল, সে মনে নিয়ে আসার, কিন্তু মনে করতে পারছিল না। আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা। চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড়। নৌকার কাছে এসে দেখে মুসামিয়া নেই। কি ব্যাপার, মুসামিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসামিয়া উপুর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মুসামিয়া আর পৃথিবীতে নেই। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায়। আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল। আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। সবাই বের হয়ে আসে। আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে। আশেপাশের আরো যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয়। সবাই বলে, আনোয়ার, তুমি জানো না আজ 23শে ভাদ্র? এমন ভুল তুমি কিভাবে করলে? যাই হোক, ভুল হবার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কেউ হারিকেন, কেউ মশাল, কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মিয়া ও মুসা মিয়াকে খুঁজতে বের হয়। রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয়। অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড়, কোনো ঘর বাড়ি নেই। কিন্তু ভিটার পাশে একটি নৌকা রয়েছে, আর এই নৌকার পাশেই মুসা মিয়ার লাশ উপুর হয়ে পানির মধ্যে পড়ে আছে। তারা দেখতে পায় মুসা মিয়ার গলায় বড় বড় আঙ্গুলের ছাপ। কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। রিপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, সে বলে গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে।
তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে, সে ধাক্কা লেগে পড়ে যায়। কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগলো, তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা, লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে। তারপর আর কিছু মনে নেই। রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাঁপুনি দিয়ে জ্বর আসে। প্রচন্ড জ্বরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই রিপন মিয়া মারা যায়। প্রিয় শ্রোতা, আনোয়ার মোল্লা এখনো জীবিত আছে। এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে। পোড়াবাড়ির ওই ভিটায় এখনো দিনের বেলায় পারতপক্ষে মানুষ যায় না। এত ভৌতিক ঘটনা সেখানে ঘটতো যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের খেতে ফসল ফলানোর জন্য সহজে যেতে চাইতো না। প্রতি বছর 23শে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখত মানুষ। গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যা সমাধান করতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। প্রহ্লাদ বিশ্বাস এখানে বাড়ি করার 3 বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল, কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কেউ বুঝতেই পায়নি এখানে কোনো সমস্যা রয়েছে। ঠিক 3 বছর পর 23শে ভাদ্র রাতে 1979 সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকেও হত্যা করে এই অশুভ শক্তি। আনোয়ার মোল্লা লোভ করে নাই, তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু রিপন ও মুসা লোভ করেছিল, তাই তাদের এই পরিণতি। ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল, ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে, এই জিনরা বলেছিল যেই এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত। 2006 সাল পর্যন্ত প্রতি বছর 23শে ভাদ্র রাতে দাউ দাউ করে আগুন জ্বলা দেখত গ্রামবাসী। এটি ছিল একটি সাধারণ ঘটনা। 2006 সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী। আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তি। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায়, কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না, এবং তারা একটা প্রতিশ্রুতিও দেয়, তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে, এটাও তারা বলে দেয়। তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয়। যেমন একদম সাদা ধপধপে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে, 1 মণ দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে। তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না, কোনো সমস্যার সৃষ্টি করবে না। গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে তা পূর্ণ করে। তাই 2006 সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না। অদ্ভুত ব্যাপার হলো, ভিটার খুব কাছের জমিতে এখনো কোনো খাদ্যশস্য ফলে না। কোনো খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো লাগালেও সেগুলো হয় না। তবে কিছু অর্থকরী ফসল যেমন পাট বা এই টাইপের কোনো ফসল লাগালে সেটা ফললেও সেটা পরিমাণে খুব সামান্য। পোড়াবাড়িতে বিভিন্ন সময় আরো অনেক ঘটনা ঘটেছে। ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি এরশাদ, উত্তরা থাকি। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের ঘটনা। ডিউ টু সাম স্পেসিফিক রিজন আমি তার নাম বলতেছি না, প্লাস সে কোথায় কাজ করে বা জব করে এটাও বলছি না। আমি অনেক কষ্ট করে ওর কাছ থেকে পারমিশন নিয়েছি এই ঘটনাটা ভূত এফএম লিসেনারদের শোনানোর জন্য। ইটস আ লাভ স্টোরি উইথ দ্য জিনি।
তো আমার ফ্রেন্ড, আমরা মোটামুটি উই ওয়ার ভেরি ক্লোজ অ্যান্ড স্টিল উই আর ক্লোজ। এরকম ও উত্তরা থাকে, জাস্ট আমরা আমাদের পরের লেনেই। উত্তরার বাসাগুলো সাধারণত ব্যাক টু ব্যাক হয়ে থাকে, লাইক আমাদের বাসার পিছনের দিকটা দেখা যায় ওদের বাসার পিছনের দিকটা সেম। সো ও যে লেনে থাকে, আমি জাস্ট তার পরের লেনটা থাকি। আমাদের এরকম প্রত্যেকদিন কথা হয়, অলমোস্ট ফ্রাইডেতে, হলিডেতে তো আমাদের কথা হয়। তো সাডেনলি 2-3 দিন ওর কোনো খবর নেই। তো থার্ড ডেতে আমি ওর বাসায় গেলাম, গিয়ে ওর বাসায় উঠে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি হোয়াট অ্যাবাউট হিম? তো আন্টি বলছে যে কি জানে বাবা, ওর কি হয়েছে, সারাদিন শুধু ঘুমায়। তো আমি বললাম যে সারাদিন শুধু ঘুমায় কি অসুস্থ? বলে না, অসুস্থ না, কিন্তু ও খাওয়া দাওয়া করে না, সেই সকাল থেকে ঘুমায় আর উঠে রাত 11টা-12টার দিকে, তারপরে কি করে না করে আমি তখন ঘুমিয়ে যাই, আবার সকালের দিকে ঘুমায়। আচ্ছা, তখন দেখলাম যে আসলে ঘুমাচ্ছে, আমি কিছু না বলে চলে আসছি, অফিসেও যায় না। তারপর আবার 2 দিন পরে লাইক 5th ডেটে আমি গেলাম, এবং ওদিনকে মোটামুটি আমি আন্টিকে বললাম যে আন্টি আই ওয়ান্ট টু সি হিম। আন্টি বলে হ্যাঁ বাবা, দেখো দেখো কি হয়েছে, একটু দেখো, উঠাতে পারবে না। তো আমি গিয়ে ওকে মানে অনেকবার ডাকাডাকি করলাম। সো দেখলো আমাকে, তাকালো, আবার ঘুমায় পড়লো। তখন আমি করলাম কি, একটু মানে বাথরুম থেকে পানি এনে ওর চোখে মারলাম। তখন সে আমার সাথে মিসবিহেভ করলো, মানে বিহেভ করে যে প্লিজ আমি একটু ঘুমাইতে দেয়, আমি সারা রাত ঘুমাতে পারি, এমনি খুব যন্ত্রণার মধ্যে আছি। সাধারণত সে এটা করে না, ইউজুয়ালি আমাদের অনেকদিন ফ্রেন্ডশিপ, এবং এটা ইজ ভেরি আনইউজুয়াল যেটাও করলো। তখন আই ওয়াজ রিয়েলি শকড। আমি কিছু না বলে আমি আন্টিকে বললাম, আন্টি আসলে মানে একটু টায়ার্ড আর কি, আমি ঠিক বুঝতে পারলাম না, তো দেখি আমার কয়েকদিন পর আসবো। এরকম করে আর কয়েকদিন চলে গেল। সো যেহেতু সে আমার সাথে দ্য ফার্স্ট টাইম কোনো একটু মিসবিহেভ করলো, এই জন্য আমি ইচ্ছে করে আর একটু আই ওয়াজ বিট শকড, আমি ইচ্ছে করে যাইনি। কিন্তু ওরকম ওর ফোনে যখন ফোন করে অলওয়েজ এটা বন্ধ পাচ্ছি, দিনের বেলা বন্ধ পাচ্ছি, রাতের বেলা বন্ধ পাচ্ছি। এরকম করতে করতে প্রায় 15 ডেটে, 15 ডেতে রাত 12টার সময় আমার পাশের কেয়ারটেকার আমাকে কল করলো আমাদের ফ্ল্যাটে, যে ও আমার সাথে দেখা করতে চায়। তো আমি ওকে ফোনটা দিতে বললাম, আমি বললাম যে এটা একটা সময় হলো। আমিও একটু যেহেতু শক ছিলাম তার বিহেভিয়ারে, এতদিন পরে হঠাৎ করে রাত 12টার সময়, এবং আমার প্যারেন্টস অ্যালাউ করবেন না নিচেতে। তারপর আমাকে সব রিকোয়েস্ট করলো, দোস্ত একটু নিচে আসো। তো আমি আমার মাকে বলে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর দেখি যে আমার যে ফ্রেন্ড হু লুকস লাইক ইজ 6 feet প্লাস, হেলথ ভালো, ইট লুকস লাইক অলমোস্ট পাকিস্তানি গাই, অনেক অনেক ভালো, অনেক ভালো, বেশ হ্যান্ডসাম, ফেয়ার কালার। সে অর্ধেক হয়েছে, চোখের নিচে কালি। সে আমাকে দেখে জড়াদের হু হু করে কেটে দিছে। আমি বললাম কি হয়েছে, কাঁদতেছে? বললাম দোস্ত আমি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? বলে আমি শেষ হয়ে গেছে, আমাকে একটু বাঁচা। আমি তোকে আমি কিভাবে বাঁচাবো? বল প্লিজ আমাকে একটু বাঁচা, আমি একদম শেষ হয়ে গেছি। আমি বলছি আচ্ছা আমাকে তুই কালকে পুরো ঘটনা বল। বলে যে আমি কি আজকে একটু থাকতে পারি তোর সাথে, শেয়ার করতে পারি রাতে? আমি বললাম যে হ্যাঁ হোয়াই নট, থাক, হোয়াই নট। তখন রাতের বেলা ওর ঘটনা শুনলাম। বলে দোস্ত আমি একটা প্রেমে পড়েছি। কার প্রেমে পড়ছিস? বলে যে আমাদের পিছনে যে বাসাটা, তার মানে ওদের বাসার পিছনের বাসাটা আমাদের লেনের একটা বাসা, ওই বাসায় ওরা 4 তলায় থাকে। বলে যে আমি তো তুই তো জানো যে আমি আমার রুমে একাই থাকি এবং একটা ব্যাক সাইডে। তা আমি তো রাত 2টার দিকে 2টা-2:30 দিকে স্মোক করতে বের হই। তার মধ্যে নিয়ে বারান্দায় স্মোক করি, যেহেতু ওর বাবা মা ওরা এক রুমে থাকে, ওর একটা বোন আছে সে কানাডা থাকে, আর ওর একটাই ছেলে। তো তখন দেখে যে জাস্ট ওদের অপোজিটের যে বাসার ব্যাক সাইডটা, ওই বাসার যে বারান্দাটা, ওখানে একটা মেয়ে বসে আছে চেয়ারে, রকিং চেয়ারের মতো ওখানে বসে আছে। সে ওই মেয়েটাকে দেখছে রাতের বেলা, লাইক 2:30 or 3 AM।
ইউজুয়ালি সবকিছু স্পষ্ট না, কিন্তু আশেপাশে বাসার স্টেয়ার কেসের যে লাইট গুলো আছে বা কিছু কিছু বাসার বারান্দার যে লাইট গুলো আছে ওগুলোতে মোটামুটি আবছা বা মেয়েটার চেহারা সে দেখেছে, এবং অ্যাজ পার হিম শি ওয়াজ সো কিউট। এবং সে ওদিনকে দেখতে, সে সাধারণত রাতের বেলা যতদূর আমি জানি যে একটা বা দুইটা স্মোক করতো বা সিগারেট খেতো দুইটা, কিন্তু ওদিনকে নাকি ফজর নামাজ আজান পর্যন্ত সে 8-10টা সিগারেট খেয়েছে। এবং যখন ফজর আজান দিছে মেয়েটা উঠে আসতে করে ঘরের ভেতরে চলে গেছে। এবং এরকম হয়েছে, এবং সে যাওয়ার পর সে তার আর কিছু মনে নেই, সে জাস্ট তার রুমে ফিরলো, ঘুমিয়ে গেল। এরকম করে 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন তার কোনো কথা বলা নেই। আর 4th ডেতে কথা হয়েছে। কি কি কথা হয়েছে আমি আজ পর্যন্ত তার কাছে বের করতে পারিনি, শুধু এতটুকু জেনেছি মেয়েটির নাম লায়লা। মেয়েটির নাম লায়লা, সে কথা বলতো এবং তারা অল দ্য নাইট কথা বলতো, বাট ফজরের সময় মেয়েটা ঠিক চলে যেত। এখন আমি ওকে জিজ্ঞেস করলাম, দেখ এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। নাম্বার 1, এখন সবার কাছে মোবাইল ফোন থাকে, why didn't you ask for the mobile number? বলে, দোস্ত তুই বিশ্বাস কর, আমার এই কয়েকদিন যে আমি কি যে একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি তার মোবাইল নাম্বার আমার মাথার মধ্যেই আসেনি, তার মোবাইল নাম্বার আমি চাই। আমি বলছি ফাইন, তুই যে জিজ্ঞেস করবি না, ওকে তুই দেখতে আসতে আমাকে বলতে। বলে, আমি তোকে বলার সময় কোথায়, আমি সারাদিন ঘুমাইছি, আমার ঘুম ভাঙে রাত 11টা 12টা রাত 1টা, এর আগে আমি ঘুম থেকে কোনোভাবেই উঠতে পারি না। ঘুম থেকে উঠে মোটামুটি একটু খেয়ে আমি সে বারান্দায়, আর এদিকে মা ঘুমায় যায়, ওর মা একটু এইজেড, বাবা এইজেড, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সে সারা রাত কথা বলে। আমি দেন হোয়াট, বলে 11 দিন পর্যন্ত 11টা রাত আমি কথা বলেছি তার সাথে, এবং সারা রাত আমরা কথা বলতাম, অনেক কথা বলেছি। আমি অন 12th ডেতে আমি তাকে বলছি, দেখো অনেক দিন হয়ে গিয়েছে, আমি কালকে অবশ্যই তোমার সাথে দেখা করব। হ্যাঁ, বলে ঠিক আছে, কালকে আরেকটা রাত যাক, আমি তোমার সাথে দেখা করব। কিন্তু দোস্ত সে তো তারপরের দিন থেকে আর আসে না। তারপর আমি 2 দিন 3 দিন আরো 2 দিন দেখলাম, দেখবার 3rd ডেতে আমি তোকেও বলিনি, ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, তোকেও কিছু বলিনি, কিন্তু আমি তার বাসায় আমি গিয়ে দেখলাম যে বাসায় তো ভাড়াই না, ওখানে কেউ নেই। দোস্ত আমি এখন কি করবো? আসলে এখন তুই কি করবে মানে কি বাসা? তখন আমি ওকে নিয়ে পরের দিনে ওই বাসাটা গেলাম, এবং ওই বাসা 3 মাস ধরে খালি। ফাইন, আর কিছু জিজ্ঞেস করিনি। এখন তার যে অবস্থা রাসেল ভাই, ইজ লাইক এ ম্যাড। সে সারাদিন বিড়বিড় করে আর প্রচুর স্মোক করে, এবং আমি বললাম যে দেখ দোস্ত, এটা সামথিং একটা হয়েছে তোর, তুই ডু ওয়ান থিং, ভালো কোনো হুজুরের কাছে যাই। কোনো না, সে যাবে না। ইভেন সে মেবি ইন দিস ওয়ার্ল্ড আই এম দ্য অনলি পার্সন যে আমার কাছে শেয়ার করেছে, এবং সে আমাকে বিভিন্নভাবে কসম কাটেছে তার বাসায় যেন না জানায়, তাকে যেন কিছু না করি, তাকে যেন কোনো হুজুরের কাছে নিয়ে না যায়। বাট আমি দেখতেছি ডে বাই ডে হি ইজ ডাইং, জাস্ট হি ইজ ডাইং। এখন এটা যদি অন্য কারো কোনো অ্যাডভাইস থাকতে বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি ফারহানের কাছে। হ্যালো লিসেনার্স, আমি ফারহান পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে ইউ মোস্ট ওয়েলকাম, থ্যাঙ্কস ফর কামিং ফারহান। আর অনেকদিন পরে ভূতে ফিল্মে আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমার সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি কলকাতায় থাকেন। আর উনি যখন টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন যে কলকাতার কোন একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন, এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে। এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো, কারণ আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলা সেরকম, এবং এটার স্পেশালিটি ছিল এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা। আচ্ছা, তো খুব সুন্দর একটা আলমারি ছিল, এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন,
তার যে পার্সোনাল যে রুমটা ছিল সেই রুমে রেখে দেওয়া হতো। আচ্ছা। এবং এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরো অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এইভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল, যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন, তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত এবং ঘুম ভাঙতো মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে, এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত। এবং যখন সে ঘুম থেকে উঠে যেত এবং তখন সে ফিল করতো যে এটা আসলে গেট থেকে আসতেছে না, আচ্ছা। এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো এবং সে যেটা করতো যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটার খোলার চেষ্টা করতো না। সে যেটা করতো যে ঘুমিয়ে পড়তো এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করতো যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিঁদুর ঢুকেছিল, এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো, প্রায় 6 মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন এবং সে যেটা ফিল করলেন, হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো। সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভেতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, 6.5 ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে। এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা। দ্যাট মিনস এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখতো। যখনই সে ঘুমাতে যেত রাতে, তখনই দেখতো যে কোনো একটা কিছু ভিতর থেকে আলমারিটা নক করছে এবং যখনই সেটা খুলতে যেত দেখতো যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটা চেহারা দেখা যেত না, কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আচ্ছা। তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারলো না। সে যেটা বললো, তার বাবাকে বললো এই ঘটনাগুলো এবং সে তার বাবা যেটা করলো তাকে বললো যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাবো। তো এইভাবেই তারা রুমটাকে এক্সচেঞ্জ করলো এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই কোন এক রাতে ঘুমাচ্ছিল এবং ঠিক একইভাবে মানে তার বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে। এবং যখন সে নকটা শুনতে পেল, তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা, গেটটা খুললো এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোন একটা রুমের, মানে আরেকটা একটা রুম, মানে আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোন একটা রুম। এবং সে যেটা করলো, তার কাছে মনে হচ্ছিল যে কোন একটা কিছু হিপ্নোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভেতর আস্তে আস্তে হেঁটে চললো। এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভেতরে সে বন্দী হয়ে গেল, যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই। চারিদিকে তার আগুন জ্বলছে এবং সেটার মেঝেতে তাকে কেউ একজন তার 2 হাত এবং 2 পা শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন এবং সবকিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে, এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো এবং সে বারবার তার ধর্মীয় ভাবে তাকে নিজেকে, যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো, নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করতেছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই, মানে আমি কোথায় আসলাম, এটা এই অচেনা পরিবেশ, এটা কোথায়। এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল এবং অনেক মাথার খুলি এবং মানুষের কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে। আচ্ছা। তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় 1 দিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দি অবস্থায় ছিল এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে, তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি। এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরলো, সে দেখলো যে না, তার বিছানায় সে ঘুমানো
এবং সেই জিনিসগুলো সবকিছুই তার স্বপ্নে ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় একদিনের মতো ছিলাম, একদিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে, কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙলো তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5 থেকে 6 ঘন্টার একটা ব্যবধান। আচ্ছা, তখন সে বলল যে আমি তো তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোন একটা জায়গায় মানে বন্দী ছিল এরকম কিছু একটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সে পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ধর্মীয় কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করলো, তখন তারা বলল যে এই আলমারিটা তাদের বাসা থেকে নিয়ে কোন একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটা যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে, এবং সে এরপরের দিন সেই কাজটাই করলো। এবং করার পরে সে যেটা চিন্তা করলো যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যে আমি খোঁজ খবর নিব, কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল ওই দোকানটা ওখানে বন্ধ, মানে ওখানে কোনো দোকান নেই। মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বললো যে না, এখানে এরকম একজন ছিল যে কিনা এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে আর কি, সবকিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটি 2015 সালে কোন একটি রাতে ঘটেছিল। সব অন্যান্য দিনের মতনই আমি নিজে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। হঠাৎ মাঝরাতে আম্মুর গোঙানোর শব্দে আমার ঘুমটা ভাঙে। তো আমি সরাসরি আম্মুর রুমে চলে যাই, আব্বু রুমে চলে যাই। তো ওখানে গিয়ে রাসেল ভাই দেখলাম যে আম্মু ওয়াশরুমের যে ফ্লোরটা ওইখানে বসে প্রচুর বমি করতেছিল। তারপর অবস্থা অবনতি দেখে আম্মুকে নিয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে যায় তৎক্ষণিক। তো আম্মুর সমস্যাটা বেসিক্যালি ছিল, আম্মু যেটা বলল যে মাথা ঘুরাচ্ছিল হঠাৎ করে, মানে একদম সুস্থ ছিল আমরা সবাই একসাথে রাতে ডিনার করলাম, একদম আম্মু ঘুমোতে গেল। ঠিক ফজরের আগ দিয়ে ঘটনা, আম্মু নামাজ পড়ার জন্য উঠেছিল, হঠাৎ করে আম্মুর মাথা একটা ঘুরান দেয়। তো মাথা ঘুরে আম্মু ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে আম্মু কোন রকমে বাথরুমের কাছে গিয়ে প্রচন্ড বমি করতে থাকে। আর আম্মু বললো যে প্রচন্ড পেটে ব্যথা ছিল আর বমি ছিল, মাথা ঘুরছিল। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার হসপিটালাইজড করার জন্য বলছিল। তো আমাদের বাসায় অন্য আর কোনো মহিলা মেম্বার ছিল না যে হসপিটালে দেখাশোনা করার জন্য। আমি আমার ভাইয়া ছিলাম আর আব্বু ছিল। তো আব্বু তো অফিসিয়াল কাজে থাকা লাগে, তো আমি আর ভাইয়া তো আম্মুকে একা হসপিটালে দেখা সম্ভব না। তো আমরা বললাম যে পাশের বাসায় আন্টি সেজন্য বললাম যে আম্মুকে বাসায় স্যালাইন লাগিয়ে দিতে। তো ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিলেন বাসায়। তো এর মাঝে বলে রাখি রাসেল ভাই, হাসপাতালে যাওয়ার সময় আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। হাসপাতালে যাওয়ার পর আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। তো অনেকগুলো টেস্ট করানোর পর কোনো কিছু ধরা পড়েনি। তো ডাক্তার বললেন যে স্যালাইনটা চলুক, আর যদি কোনো সমস্যা হয় তাহলে, যেহেতু হাসপাতাল থেকে আমাদের বাসাটা খুব কাছাকাছি ছিল, 5 মিনিটের দূরত্ব ছিল, সেজন্য ডাক্তার বললেন যে কোনো সমস্যা হলে যেন আমরা হাসপাতালে যোগাযোগ করে বানিয়ে। তো বিকালের দিকে না রাসেল ভাই, দুপুরের দিকে, মানে স্যালাইনটা সকালে এসে লাগিয়ে দিয়ে যায় ডাক্তার। সারা রাত হাসপাতালে ছিল এবং সকালের দিকে আম্মুকে বাসায় নিয়ে আসা হয়, স্যালাইন লাগিয়ে দেওয়া হয়। 11টা কি 11:30টার দিকে আম্মুর প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। তো গরমের দিনে রাখতেন ভাই, আম্মু কম্বল গায়ে দিয়ে শুয়েছিল এবং হঠাৎ আম্মুর মুখ, শরীর সবকিছু কালো হয়ে আসছিল। তো এটা দেখে আপনার সাথে সাথে ডাক্তারকে ফোন করি। ডাক্তার বলে স্যালাইনটা খুলে দিতে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে হাসপাতালে নিয়ে আসার জন্য। তো আমরা হাত পা মালিশ করে দিচ্ছিলাম, শরীর ঠান্ডা হয়ে আসছিল। তো সেই জন্য জ্বরটা তখন অনেকটা ছেড়ে দিয়েছিল, কিন্তু শরীর প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল হঠাৎ করে। তো হাত পা মালিশ করে দিচ্ছিলাম রাসেল ভাই, তখন হঠাৎ আম্মু বললেন যে, আমাকে ইশারায় বললেন যে আমাদের পাশে একজন আমাদের মসজিদের ইমাম রয়েছেন, তো উনাকে ডাক দাও। তো আমি গেলাম,
হুজুরের কাছে গেলাম, হুজুরকে বললাম সত্যি। হুজুর বললেন যে আসরের নামাজের পরে হুজুর আসবে। তো যথারীতি হুজুর আসলেন আমাদের পর। আসার পর হুজুর এসে বাসায় যখন আসলেন, আসার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর হুজুর আম্মুকে দেখলেন, দেখে একটা বোতলে পানি পড়া দিলেন আর একটা তাবিজ দিলেন, আর বললেন যে পানি পড়াটা যখন খাবে, পানিটা হুজুরের যে পানিটা দিয়েছেন সেটা যখন খাবে, সে পানিটা খাওয়া মানে একটা নির্দিষ্ট টাইমে পানিটা খেতে হবে। ধরেন যদি 4টার দিকে খাওয়া হয়, ঠিক 2 ঘন্টা পর, মানে যখনই খাবে ঠিক 2 ঘন্টা পরেই পানিটা খেতে হবে, 1 মিনিটও লেট করা যাবে না। এবং তাবিজটা সাথে রাখতে হবে। আর হুজুর বলছিলেন যে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, 3 দিন পরে হুজুর যেন আম্মু যেন হুজুরের সাথে দেখা করে। তো এরকমই ওষুধ, তারপরে হুজুরের পানি একসাথে চলছিল সবকিছু। তো আল্লাহ রহমতে 3 দিনের ভিতরে আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো আম্মু হুজুরের কাছে আবার যান। তো যাওয়ার পর হুজুর বললেন যে কিছুদিন আগে তোমাদের এই ফ্যামিলির একজন তোমাদের বাসায় আসছিল। তো বললে রাখি রাসেল ভাই যে আমাদের ফ্যামিলিতে আম্মু অসুস্থ হওয়ার আগের দিন আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার, আমি তার নাম উল্লেখ করছি না, সে আমাদের বাসায় এসেছিল। আসার পর আমাদেরকে দেখে শুনে মানে আমাদের সাথে আসার পর যেহেতু আমাদের আত্মীয়র মধ্যে, তো আসেন, আসার পর আড্ডা দেন, তারপর চলে যান নর্মালি একদম। হুজুর বলেন উনি যখন আসছিল উনার সাথে উনি কি বলবো রাসেল ভাই, আসলে এটা বলতে আমার গাটা কাটা দিয়ে ওঠে রাসেল ভাই। উনি নাকি কবর থেকে মাটি, মানে সদ্য দাফন করা কবর থেকে মাটি, উনি উলঙ্গ অবস্থায় ওই মাটিটা আনে এবং ওটা দিয়ে নানা রকম রিসোর্সের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করায়। আর ব্ল্যাক ম্যাজিক যার মাধ্যমে করায় সেটা হচ্ছে আসামের এক তান্ত্রিকের মাধ্যমে করায়, এবং এটা এমন ভাবে করায় যে ঠিক সময়, মানে 2 ঘন্টা পর পর আম্মুর অবস্থা আরো অবনতি হবে। তো হুজুর বলে যে এতক্ষণে আম্মুর, মানে যদি হুজুর বলেন যে হুজুর যখন দেখতে গিয়েছিলেন তখন এতক্ষণে আম্মুর মরে যাওয়ার কথা, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা, কারণ ভাই রাসেল ভাই আমরা সবাই জানি যে বাচ্চা মরা সবাই আল্লাহর হাতে। আর হুজুর যেটা বললেন যে যেই তাবিজটা করা হয়েছে, যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, অতক্ষণে আম্মুর মরে যাওয়ার কথা, কিন্তু আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় কোরআন তেলাওয়াত করতো, সেজন্য আল্লাহ অশেষ রহমতে আম্মু এখনো পর্যন্ত শত কষ্ট সহ্য করার পরও টিকে রয়েছেন। এবং হুজুর বললেন যে এটা ভাঙা হুজুরের পক্ষে অনেক কষ্টকর ছিল হুজুর। তো এটা ভাঙার পর রাসেল ভাই, তো আম্মু চলে আসলেন বাসায়। বাসায় আসার পর আম্মু অনেকটা, আমরা সবাই ভেঙে পড়ি যে রাসেল ভাই আমাদের ফ্যামিলির একজন মেম্বার ফ্যামিলিগত শত্রুতার কারণে এত খারাপ একটা কাজ করবে। আর রাসেল ভাই এটা যে মানে ওনাকে গিয়ে বলা হবে বা ওনাকে কোনো আইনি ব্যবস্থার মাধ্যমে কোনো কিছু করা হবে, রাসেল ভাই সেটা আসলে মানে কোনো ভাবে হয়ে উঠছিল না। কারণ রাসেল ভাই এগুলা প্রুফ কারোর সাথে, অনেক কেউ বিশ্বাস করে রাসেল ভাই, কেউ বিশ্বাস করে না, এগুলা প্রুফ হিসেবেও মানা হয় না রাসেল ভাই, আর এটা কোনো বিচারও নাই। তো যে করছে সে তো কুফুরি করছে রাসেল ভাই। আমরা তো রাসেল ভাই এটা ইসলামিক মাইন্ডে, ইসলামিক শরীয়তের মধ্যে থেকে সেটা ফেস করতে হইতেছে, সেটাকে প্রতিরোধ করতে হইতেছে রাসেল ভাই। তো উনি এখন পর্যন্ত উনি সেই করিয়ে যাচ্ছে রাসেল ভাই, আর আমরা অসহায়ের মতো শুধু রাসেল ভাই সেটাকে সাফার করে যেতেছি রাসেল ভাই। এখনো আমাদের বাসায় অনেক অবিশ্বাস্যকর ঘটনা ঘটে, ফ্যামিলি মেম্বারের মধ্যে পরিবর্তন হঠাৎ করে চলে আসে, সবাই হঠাৎ করে রাগান্বিত হয়ে যায় একজন আরেকজনের উপর। তো রাসেল ভাই মানে একটা মানুষের কতটা বিকৃত মস্তিষ্ক হলে একটা মানুষ আর একটা মানুষের উপর এই ধরনের আচরণ করতে পারে ভাই, আসলে রাসেল ভাই এটা আমার বোধগম্য আসে না যে কিভাবে মানুষ এটা করে। আর রাসেল ভাই যারা সাফার করে তারাই বুঝতে পারে যে ভাই এটা আসলে কতটা কষ্টকর, কতটা কষ্টদায়ক। রাসেল ভাই এমন একটা মাস নয় যে রাসেল ভাই যেটা আমাদের ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক করার পরে কোনো একটা প্রভাব পড়ে না। হয়তো ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমরা যারা ভাই আছি, আব্বু আছে, আম্মু আছে, ওদের মধ্যে ঝগড়া হয় বা আমরা কথা শুনি না আমাদের বাবা মার। তো রাসেল ভাই এইভাবে এরকম ভাবে চলতেছে দিনের পর দিন।
আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো আপনার কাছে ভালো সাজেস্ট থাকে যে কোনটা ভালো হুজুরকে দিয়ে আমরা একটা পার্মানেন্ট কোনো একটা করতে পারবো, তাহলে আমাকে অবশ্যই জানাবেন রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। প্রিয় লিসেনার, শেষ পর্যন্তই আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভৌতিক ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের কাহিনীগুলোকে শেয়ার করব।